বন্ধুরা নমস্কার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন সারা দেশের মিডিয়ার মধ্যে আলোচিত একটা নাম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামটাকে আমরা প্রথম জেনেছি সিপিএম এর কারণে। সিপিএম এর দল তাকে পরিচিতি দিয়েছে, সিপিএম এর দল তাকে দলের ছাত্র সংগঠনের নেতা বানিয়েছে, দলের এমপি বানিয়েছে, বানিয়ে সারা ভারতবর্ষের মানুষের সামনে তাকে তুলে ধরেছে। কিন্তু দলের যখন দুঃসময়, তখন তিনি দলের লাইনের বিপরীতে গিয়ে তৃণমূলের সুসময়ে তৃণমূলে যোগদান করে তৃণমূলের নেতা হয়ে যান। সিপিএম এর নেতা কর্মীদের কাছে তিনি তখন বিশ্বাসঘাতক, বেঈমান এই হিসেবে চিহ্নিত হন। তৃণমূলের কাছে তখন তিনি পরম প্রিয় হয়ে যান। যিনি একসময় সিপিএম এর প্রিয় ছিলেন, কিন্তু সিপিএম এর দুর্দিনে পার্টি ত্যাগ করে তৃণমূলের সুদিনে তৃণমূলে যোগ দেন, তাকে তৃণমূল তার প্রিয় পাত্র বানিয়ে নেয়। এরপর তৃণমূল তাকে অনেক দূরে গিয়ে দিয়েছে। পার্লামেন্টে তিনি যখন তৃণমূলের এমপি হিসেবে বক্তব্য রাখেন, তখন তার প্রশংসায় অনেকেই পঞ্চমুখ হয়েছে। আমিও একটা ভিডিওতে তার প্রশংসা করেছিলাম। সত্যি সত্যি তার প্রচুর পড়াশোনা আছে এবং বাচন ভঙ্গিও দারুণ। গুণগত মান ডেফিনেটলি, মানে বক্তা হিসেবে গুণগত মান অনেকের তুলনায় ভালো। সুতরাং কারুর গুণ যদি থাকে, সেই গুণের প্রশংসা অবশ্যই করা উচিত। সেদিক থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অতি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু এই ব্যক্তি যখন দেখলেন যে তার দল তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ে গেছে, সরকার হাতছাড়া হয়েছে, তার দল দুর্বল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে এবং বাংলার রাজনীতিতে হঠাৎ করে একটা ধাক্কা এসে পড়ায় তৃণমূলের অনেক নেতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তখন দলের কাছে দলের স্তম্ভ হয়ে দলকে ধরে রাখার পরিবর্তে তিনি একটা সুযোগ দেখলেন। তিনি নরেন্দ্র মোদী একটা কথা প্রায় বলেন যে আপদামে অবসর, মানে আপদ এলে তার মধ্যে সুযোগ খুঁজে নেওয়া। তো তিনিও আপদামে অবসর দেখলেন। তিনিও বুঝলেন যে তৃণমূলের এই দুঃসময়ে দলটার পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট যাতনা সহ্য করে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পথ চলা আর পরিবর্তে খুব সহজ হবে যদি বিজেপির লাইনে চলে যাওয়া যায়, যদি বিজেপির দিকে ঝুঁকে যাওয়া যায় এবং যা যা করলে বিজেপি খুশি হবে তা যদি করে দেওয়া যায়, তাহলে আগামী দিনগুলো ওই আগের মতনই আরামে আয়েসে কাটানো যাবে, আরো বেটার সুখভোগ করা যাবে এবং মানে একটা ভিন্ন স্বতন্ত্র পরিচিতি তৈরি করা যাবে তিনি মনে করলেন এবং সুযোগটাকে তিনি কাজে লাগালেন। তিনি দলের বিরুদ্ধে আপনার অভিযোগ করে দিলেন স্পিকারের কাছে। এরপর তার পরিণামে একটা তদন্ত শুরু হলো এবং তার দল তাকে বহিষ্কার করে দিলেন। শুভেন্দু অধিকারী, যেরকম সংবাদে দেখলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন সবাইকে যে যে ব্যক্তিদের কমপ্লেইনের পরিপ্রেক্ষিতে সইজাল কাণ্ডের তদন্ত শুরু হয়েছে, সেই ব্যক্তিটা এই আপনার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী একটা দারুণ কাজ করলেন, কিন্তু তিনি এক্সপোজ করে দিলেন যে দেখো, তৃণমূলের ভেতরে থেকে ক্ষীর, মধু, মাখন ইত্যাদি সব খেয়ে তৃণমূলের দুর্দিনে তৃণমূলের বিরুদ্ধে কমপ্লেইন করা লোকটা এই ব্যক্তি। এইটা তিনি এক্সপোজ করে দিলেন। এটা একটা দারুণ কাজ করলেন। রাজনীতিতে এটা একটা বড় কন্ট্রিবিউশন, যে আসল ব্যক্তিকে চিনিয়ে দেয়া। অনেকেই এটা করে না, গোপনে রেখে দেয় সৌজন্যতার খাতিরে। শুভেন্দু অধিকারী এই কাজটা ভালো করেছেন, আমি তার জন্য প্রশংসা অবশ্যই করব। কিন্তু কথা হলো যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম এর কাছ থেকে প্রথম পরিচিতি পেয়েছিলেন, তারপর সিপিএম এর সঙ্গে বেমানি করেছিলেন বলা হয়, আমি বলছি না, বলা হয়। তারপরে তিনি তৃণমূলে গিয়ে আবারও ক্ষীর মধু খেয়েছেন, তারপর তৃণমূলের সঙ্গে বেমানি করেছেন বলে বলা হচ্ছে, গাদ্দার কেউ কেউ বলছে। এবার বিজেপি কি তাকে বিশ্বাস করবে? বিজেপি এটা কি জানবে না যে যে লোকটা পরপর দুইটা রাজনৈতিক দলের কাছ থেকে সব সুযোগ সুবিধা পেয়ে
এমন না যে তিনি কিচ্ছু পাননি, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তিনি কোনো সুযোগ সুবিধা না নিয়ে তিনি শুধু দান করে, তিনি শুধু পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তিনি বিদ্রোহী হয়েছেন এবং তার বিদ্রোহটা জাস্টিফাইড। এবং তিনি দলের দুঃসময়ে দল ছাড়েননি, সুসময়ে দল ছেড়েছেন। যেমন সিপিএম যখন ক্ষমতার শিখরে, তখন যদি তিনি সিপিএম এর বিরুদ্ধে বিদ্রোহ করে সিপিএম ছাড়তেন, সিপিএম তো তাকে বহিষ্কার করেছে অ্যাকচুয়ালি, কিন্তু তখন যদি তিনি সিপিএম এর পার্টি লাইনের বিপরীতে যেতেন এবং তৃণমূলে আসার পরে তৃণমূল যখন পূর্ণ ক্ষমতায় ছিল, তখন যদি তিনি তৃণমূল ছাড়তেন বা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে তার বিবেকে জেগে উঠেছে বলে যদি তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন এবং তখন যদি তৃণমূল তাকে বহিষ্কার করত, তাহলে বিজেপির কাছে যথেষ্ট কারণ ছিল যে এই লোকটা তো ভাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর তখন কথা বলে যখন এই লোকটার কাছে কিছু পাওয়ার সুযোগ ছিল, কিছু পেয়েছিল, তারপরেও তিনি সব কিছু ত্যাগ করে কষ্ট স্বীকার করার জন্য কঠিন রাস্তায় চলেছে। তাহলে বিজেপির কাছে তাকে শ্রদ্ধা করার, সম্মান জানানোর মতন যথেষ্ট কারণ ছিল। কিন্তু এখন তো বিজেপির কাছে সেই কোনো কারণ নাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির কাছেই সবচেয়ে বেশি অবিশ্বাসের পাত্র। বিজেপি কোনো অবস্থাতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আর কোনোভাবেই ততটুকু বিশ্বাস করবে না, ততটুকু আপন করবে না, এবং মনে মনে শ্রদ্ধা তো দূরের কথা, সম্মানও করবে না, যতটুকু ওই রকম হলে করতো। কারণ বিজেপি জেনে গেছে যে ইনি তো বিশ্বাসযোগ্য না। ইনি ততদিন বিজেপির হয়ে কথা বলবেন, অথবা বিজেপির লাইনে থাকবেন, অথবা বিজেপিকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন যতদিন বিজেপির কাছে সুসময় আছে, বিজেপির কাছে ক্ষীর, মধু, মাখন ইত্যাদি ভাগ বাটোয়ারা করার মতন সুযোগ সুবিধা রয়েছে। তো তার কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু সব অংশের মানুষের, সাধারণ জনতা তো তার পিছনে কখনোই ছিল না। তিনি যখনই রাইজ করেছেন কোনো না কোনো পার্টির অলরেডি তৈরি করা কোনো সাংগঠনিক শক্তির কারণে, তার নিজস্ব কোনো ক্ষমতার কারণে না। তো সুতরাং জনগণ তার পেছনে এই কথাটা কখনোই বলার মতন সুযোগ ছিল না। এখনো জনগণ তাকে বিশ্বাস করবে এরকমটা হওয়ার কোনো কারণ নাই। কিন্তু তিনি সবগুলো রাজনৈতিক দলের বিশ্বাসটাও তিনি হারালেন, সম্মানটাও তিনি হারালেন। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য ইম্পর্ট্যান্ট না, এটা ইম্পর্ট্যান্ট ত্রিপুরার জন্য, আসামের জন্য, দিল্লির জন্য, মহারাষ্ট্রের জন্য, তামিলনাড়ুর জন্য, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সারা ভারতবর্ষের জন্য এটা ইম্পর্ট্যান্ট। আপনাদের কি মনে হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা করেছেন রাজনীতিতে, এটা আর বিশেষ করে বাঙালি জনসমাজে এটা খুব সম্মানজনক ব্যাপার? এইরকমটা কোনো একটি দলের দুর্দিনে কোনো দলের কাছ থেকে সর্বসুবিধা পাওয়া কোনো নেতার করা উচিত মনে হয়? এটা কি রাজনীতির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা, মানুষের বিশ্বাসটাকে বৃদ্ধি পেতে সাহায্য করবে, না মানুষের রাজনীতির প্রতি যে সম্মান বোধটা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট? আপনারা আপনাদের মতামতে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।